হন্ডা সিভি হর্নেট 125 নতুন বাইক কেনার কয়েক মাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টের পরে কিন্তু ফার্স্ট ইন্স্যুরেন্স ক্লেম করা হয়। ফার্স্ট ইন্স্যুরেন্স ক্লেম করার পর কত দিনের মধ্যে বডি পার্ট এসেছিল, কত কি খরচ পড়েছিল, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এই ইনফরমেশনটা আজকে থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদের দেখার পরে অনেকটা উপকার হতে পারে, তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। বাট এই বাইকটা কয়েক মাস চালিয়ে বুঝতে পেরেছি কয়েকটা পজিটিভ জিনিসও রয়েছে, আবার কয়েকটা নেগেটিভ জিনিস রয়েছে। বাট তার আগে আমি পজিটিভ জিনিসগুলো বলি, তারপরে নেগেটিভ বলি, তারপরে আমি ইন্স্যুরেন্সের ব্যাপারে আসছি। এই বাইকটার ভালো দিক আমি বলি, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মাইলেজ কিন্তু বেশ ভালো, 50-এর উপরে মাইলেজ দিচ্ছে। ডিপেন্ড অন আপনি কিভাবে রাইড করছেন। আর একটা জিনিস হলো ওয়েটটা কিন্তু খুবই হালকা। আই থিঙ্ক মনে পড়ছে না এই মুহূর্তে 125 বা 130 এরকম কিছু হতে পারে, আমার ঠিক ওয়েটটা এই মুহূর্তে মনে পড়ছে না। বাট যথেষ্ট হালকা রয়েছে, আর মাইলেজ অবশ্যই নিঃসন্দেহে কিন্তু খুব ভালো রয়েছে। আর স্টেবিলিটিও বেশ ভালো, মানে 125 সিসির বাইকে মোটামুটি 60-70 গেলে খুব একটা সমস্যা হয় না, স্টেবিলিটি খুব ভালো। বাট 100-র উপরে গেলে তো একটা বুঝতেই পারছেন কি বলতে চাইছি। বাট স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, আর মাইলেজ নিয়েও কিন্তু কোনো প্রশ্ন হবে না। 50-এর উপরে অনেক সময় কিন্তু মাইলেজ এই বাইক দিয়ে দেয়। কয়েকটা নেগেটিভ দিক যেটা আমার মনে হলো বা আমি এখনও ফেস করছি, সেটা হচ্ছে কিন্তু গিয়ার শিফটিং। যখনই গিয়ার শিফটিং করতে যাচ্ছি আমার একটু হার্ড ফিল হচ্ছে। এবার শুধু আমার বাইকে হচ্ছে না, সব সিবিতে হচ্ছে, আমি তা জানি না। যাদের এই বাইকটা বা এই মডেলটা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে গিয়ার শিফটিং কি একটু হার্ড লাগছে। আমার কিন্তু লাগছে। এবার 125 সিসির বাইকে কি গিয়ার শিফটিং একটু হার্ড থাকে? তো সেই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করবেন যাদের কাছে 125 সিসির বাইক আছে বা এই বাইকটা রয়েছে। আর একটা জিনিস আমাকে এখনও ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে সেলফ স্টার্টটা কিন্তু অনেকবার মিস যাচ্ছে। মানে আমি যখন সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে ভিড়ের মধ্যে আছি এবং হয়তো অনেক সময় ক্লাচ ছেড়ে গেল, বাইক বন্ধ হয়ে গেল, সেই সময় স্টার্ট দিতে গিয়ে কিন্তু আমাকে সাফার করতে হচ্ছে। মানে 2-3 বার দিয়েও দেখছি যে অনেক সময় স্টার্ট হচ্ছে না। তো এটা আমি শোরুমে দিয়েছিলাম, তারপরে ঠিক চলছিল, বাট আবারও দেখছি সেই একই একটা প্রবলেম রয়ে গিয়েছে। এই যে সেলফ স্টার্টটা কিন্তু অনেক সময় আমার ঠিকঠাক কাজ করে না। এবার আমি জানি না কেন, কী ব্যাপার হতে পারে, একটু কমেন্টে জানাবেন। বা যাদের এই বাইকটা রয়েছে তো এই সেলফ স্টার্ট ইস্যুটা রয়েছে কি সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী। এই বাইকে প্রথম যখন কিনেছিলাম তখন ক্র্যাশ গার্ড না লাগিয়ে যে কী ভুল করেছিলাম সেটা আমি বুঝতে পেরেছিলাম। বাট আমি যখন এই বাইকটা কিনেছিলাম তখন কিন্তু সাইডের এই ক্র্যাশ গার্ড আসেনি, তখন কিন্তু লেগ গার্ড ছিল। তো লেগ গার্ড আমাকে দেওয়া হয়েছিল, বাট সে লেগ গার্ড আর কী বলবো, থাকা না থাকা সমান। তো পরবর্তীকালে যখন 1 মাস পরে সাইডে যে ক্র্যাশ গার্ডগুলো হন্ডা থেকে দেওয়া হচ্ছিলো সেটা এসেছিলো, আমি কিন্তু সেটা লাগাইনি। আর না লাগানোর পর যে কী বিপদ হয়েছিল সেটা কি বলবো। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার লেফট সাইডটা, তখন কিন্তু এই প্যানেলটা রয়েছে, এই প্যানেলটা পুরো একেবারে মানে ফেটে গিয়েছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যখন আমি ইন্স্যুরেন্স ক্লেম করার পর পুরো বডি নতুন হয়ে আসে, আমি না রিস্ক নিয়ে তোমার উইলিংটনে গিয়ে এরম একটা স্ক্র্যাচ গার্ড লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখতে হচ্ছে হ্যান্ড গার্ড লাগিয়েছি, পরে আরও কিছু অ্যাসেম্বল করব। আর এই হ্যান্ড গার্ড আর লেগ গার্ড যে ব্যাপারটা রয়েছে সেই সম্বন্ধে বলি। এই যে লেগ গার্ড বলছি, ক্র্যাশ গার্ড, এটা একটা ছোটো পাওয়া যায়, এইখান থেকে পাওয়া যায়, পুরোটা এখান থেকে গার্ড করবে। আর একটা বড় পাওয়া যায়, তো আমি বড়টা নিয়েছি কারণ এই প্যানেলটাও গার্ড হবে, ট্যাঙ্কিটাও গার্ড হবে, তার জন্য এই বড় প্যানেলটা নিয়েছি উইলিংটন থেকে। আর এখানে ব্রাকবাস্টারের যেটা তোমার হ্যান্ড গার্ড রয়েছে, এরও কোয়ালিটি রয়েছে, বাট আমি ভালো কোয়ালিটি নিয়েছি। একটা 800 টাকায় আছে, একটা 1200 টাকা আছে, একটা 1800 টাকা আছে, একটা 2400 টাকা আছে। বাট আমি 1800 টাকারটা নিয়েছি, তার কারণ হচ্ছে যেটা 800 টাকা সেটা একদমই মানে পাতি লাগছিল। এখানে যদি এই রডগুলো যে রয়েছে, এই রডগুলো রয়েছে, এগুলো কিন্তু যথেষ্ট মজবুত এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো, যার জন্য আমি মানে কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করিনি। এখানে এই যে রডগুলো দেখতে বুঝলে, মানে এই যে রডগুলো রয়েছে দেখলে বুঝতে পারবে যে কতটা হার্ড রয়েছে। বাট 800 টাকা বা 1200 টাকাটা খুব একটা আমার ভালো লাগেনি, তার জন্য এই 800 টাকাটা নিয়েছি। আর এর থেকে যেটা দামি ছিল বাট এই বাইকে সেটা ফিটিং করছিল না। আর এই যে ক্র্যাশ গার্ডটা রয়েছে, এটা বড়োটা 4 স্লাইডার, এটা কিন্তু আমার নিয়েছে 1900 টাকা। এর ছোটোটা মেবি বলেছিল 1700 কি 1600 টাকা হবে। তো আমি রিস্ক না নিয়ে বড়োটাই নিয়ে নিয়েছিলাম। আর এইটা পুরোটা অ্যাসেম্বল করতে আমার কাছ থেকে নিয়েছিল কিন্তু 400 টাকা। মানে টোটাল এই দুটো জিনিস আমার খরচ হয়েছিল সব মিলিয়ে অ্যাসেম্বল করতে বা নিয়ে তোমার 2300 সামথিং। এবার আসি অ্যাক্সিডেন্টের পরে কোন কোন জায়গাগুলো আমার ড্যামেজ হয়েছিল। অ্যাক্সিডেন্ট বলতে আমি টার্নিং নিতে গিয়ে স্কিড খেয়ে যাই, পিলারে ধাক্কা লাগে, প্রথমে ডান দিকে তারপরে বাঁ দিকের 12টা বাজে। সবার প্রথমে আমি হেড দিয়ে শুরু করছি। এই যে হেডটা রয়েছে আমার, তো এই হেডটার বাঁ দিকের অংশে এখানে কিন্তু সব
রং টং চটে গিয়েছিল, এই জায়গাটা পুরো মানে চেঁচে গিয়েছিল, সে আমি ছবি সাইডে দিয়ে দেবো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো হবে না চেঞ্জ, কারণ মাইনর একটা এখানে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল হালকা, আর লাইটগুলো হয়তো একটু শিফট হয়ে হেলে গিয়েছিল। বাট আমি পরবর্তীকালে দেখলাম যে পুরো এই যে মুখটা রয়েছে, পুরো হেডটা, এটা কিন্তু পুরোটা চেঞ্জ করেছে, ভিতরে লাইটগুলোও কিন্তু চেঞ্জ করা আছে, আপ আর ডাউন সবই লাইটগুলো চেঞ্জ করা। আর এই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনও কিন্তু সেই দাগ রয়েছে, মানে ঘষে গিয়েছে। এই দিকে যে ইন্ডিকেটার রয়েছে, এই ইন্ডিকেটারটাও কিন্তু এখান থেকে পুরো চেঁচে বেরিয়ে গিয়েছিলো, মানে ঘষে গিয়েছিলো পুরো বলতে গেলে। আমি ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এখনও এই ভাঙা দাগগুলো রয়েছে হালকা হালকা। এই জায়গাটা চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে এখান থেকে। সবথেকে সমস্যা হচ্ছিলো এই লাইটটা আসতে অনেক সময় লেগেছিলো, কারণ লাইটটা পাওয়া যাচ্ছিল না। আর যদি হ্যান্ডেলের কথা বলি, এই যে হ্যান্ডেলটা রয়েছে ব্ল্যাক যে পোর্শনটা, এই যে হ্যান্ডেলটা গিয়েছে, এটা কিন্তু পুরো বেঁকে গিয়ে একদম হেলে গিয়েছিল এবং ট্যাঙ্কির এখানে চলে এসেছিল। তো ওই হ্যান্ডেলটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর এই যে ব্রেক পুরো হাফ এখান থেকে ভেঙে বেরিয়ে গিয়েছিল, আমি ছবিগুলো দিয়ে দেবো এক একটা স্ক্রিনে। এই ব্রেকটা কিন্তু ভেঙে গিয়েছিল। তারপরে এর হ্যান্ডেলটাও চেঞ্জ করেছে, কারণ এই যে অংশটা এগুলো পুরো প্রায় ভেঙে গিয়েছিল। প্রতিটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। লুকিং গ্লাসটা চেঞ্জ হয়েছে, বাট এখানে একটা মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে লুকিং গ্লাসটা ভেঙে যাওয়ার পর আমি একটা কাঁচ এখানে অ্যাড করেছিলাম পুটিং দিয়ে। তো ওটা কিন্তু যেহেতু নতুন একটা কাজ অ্যাড করেছিল, তাই ইন্স্যুরেন্সে কিন্তু সমস্যা হচ্ছিল। তোমাদের যদি ভেঙে যায় তাহলে সেই ভাঙা অবস্থায় নিয়ে যাবে, নাহলে কিন্তু ইন্স্যুরেন্সে সমস্যা হতে পারে। তো এই লুকিং গ্লাসটা নতুন দিয়েছে, আমি এখনও দেখাচ্ছি, বাট এটা চেঞ্জ করেনি, যেহেতু আহামরি কিছু ড্যামেজ হয়নি বলে এখনও ওই সব দাগগুলো হয়ে রয়েছে এখানে, এই যে চেঁচে গিয়েছে, তো এটা চেঞ্জ হয়নি। এবার আসি আমি ট্যাঙ্কির কথায়। ট্যাঙ্কিটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। ট্যাঙ্কিটার এই সব জায়গাগুলো না মানে এইখানে মানে ঘষে গিয়েছিল। আর এই যে জায়গাটা যদি দেখায়, এটা নিয়ে বেশি টেনশানে ছিলাম। নিচের যে ব্ল্যাক পার্টটা রয়েছে এখান থেকে পুরো ক্র্যাককে ফেটে গিয়েছিল, তো ওটা নিয়ে আমার টেনশন ছিল। কিন্তু ওরা নিচের যে ব্ল্যাক পার্টটা, উপরের যে ব্লু পার্ট, পুরোটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। যেটা নিয়ে আমার সবথেকে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পিছনের এই গ্র্যাব রিলটা, এটা কিন্তু পাওয়া যাচ্ছিল না কোনো মতে। এটা পুরোটা লোহার। এইখান থেকে যে ব্যাপারটা আছে, এই যে নিচের এই জায়গাটা আমি ছবি দিয়ে দেবো, এই জায়গাটা পুরো কিন্তু ঘষে গিয়েছিল। তো ওরা কিন্তু এখানে পেন্ট করে পুট্টি করে দিয়েছে। তো জিনিসটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে এটা পুরনো নতুন, কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করেছে এই জায়গাটা। আর প্যানেলটা তো পুরো ফেটে মানে হয়ে গিয়েছিল। আমি প্যানেলটা ছবি সাইডে দিয়ে দেবো, স্ক্রিনে দেখতে পাবে। বাট এই পুরো প্যানেলটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, একদম নতুন প্যানেল দেওয়া হয়েছে। এটা একদম এখান থেকে ঘষে ফেটে বেরিয়ে গিয়েছিল। ফার্স্ট ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য কি কি ডকুমেন্ট চেয়েছিল বা কি লাগতে পারে সেই ব্যাপারটা আমি বলি। আমি ডাইরেক্ট হন্ডা শোরুমে ফোন করেছিলাম, মানে যেখান থেকে আমি বাইকটা কিনেছিলাম। তো ওরা আমাকে বলেছিল ড্রাইভিং লাইসেন্সের জেরক্স, আর হচ্ছে পলিউশনের জেরক্স, আর বলেছিল প্যান কার্ডের জেরক্স। এবার আমি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পলিউশনের জেরক্স বা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স আমি সব দিয়ে দিয়েছিলাম। আপনারা নিয়ে নিন আপনাদের যেটা লাগবে। ওখান থেকে ওরা একটা কিন্তু ফর্ম দেয়, সেই ফর্মটা ফিল আপ করতে হয় এবং ওরা কিন্তু গাইড করে দেয়। তুমি যদি না বুঝতে পারো কোথায় কী লিখতে হবে না, পুরো ব্যাপারটা বলে। আর এক জায়গায় কিন্তু ডিটেলসে লিখতে হয়, সেটা তুমি ইংলিশেও লিখতে পারো, বাংলায় লিখতে পারো, হিন্দিতে লিখতে পারো, যে কীভাবে তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কিন্তু প্রপারলি লিখতে হয়। এই ব্যাপারগুলো রয়েছে। মোটামুটি ডকুমেন্ট জমা দেওয়া, ফর্ম ফিল আপ পুরো ব্যাপারটা হয়ে গেলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন করে। অনেক সময় করে না, ওই জানতে চায় কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে, এই হেন তেন ব্যাপার জানতে চায়। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু আমার এই গালে দাগ ছিল, আমি কিন্তু সেটাও মেনশন করেছিলাম। তারপরে ওরা কিন্তু ফোন করে জানতে চেয়েছিল যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, যে আপনার তো গালে চোট লেগেছে, সেটা আপনি মেনশন করেছেন, তো এর কোনো ডাক্তারি বিল মানে আছে, প্রেসক্রিপশান আছে? তাই বলেছিলাম যে হালকার উপর দিয়ে গেছে, তাই খুব একটা ডাক্তার দেখায়নি, ঘরে এমনি মলম নিয়েছিলাম। তো এরকম কিন্তু ফোন করে জিজ্ঞেস করতে পারে। তারপরে তোমাদের যখন বাইকের পার্টস এসে যাবে, তারপরে আর একবার কল করে তোমাকে জানানো হবে। এবার আমি যেহেতু আমার নতুন বাইক ছিল, যেখানে আমি ইন্স্যুরেন্সে গিয়েছিলাম হন্ডা শোরুমে, ওরা একটাই কথা বলছিল, যেহেতু হন্ডা সিভি হর্নেট 125 একদম নতুন, এর পার্টস পাওয়া একটু সময় লাগতে পারে। পুরনো বাইক হলে কিন্তু 1 সপ্তাহ, অনেক সময় 10-12 দিনেও কিন্তু পুরো বাইক কমপ্লিট হয়ে চলে আসে। আমার সময় লেগেছিল হার্ডলি মনে হয় 22 থেকে 23 দিন, কারণ যেহেতু নতুন বডি পার্টস আসার একটা ব্যাপার রয়েছে। তো 22 থেকে 23 দিনের মধ্যে কিন্তু বডি পার্টসগুলো এসে গিয়েছিল। আর কি খরচা পড়েছিল না পড়েছিল যাবতীয় কাগজে রয়েছে, সেই কাগজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে কাগজটা দেখতে পাচ্ছ, মানে ইনভয়েস রয়েছে, কি খরচ হয়েছে না হয়েছে যাবতীয় দেওয়া রয়েছে। আমার এখান থেকে কিন্তু 1 থেকে প্রায় আমি এটা দেখিয়ে দিচ্ছি,
12 নম্বর কিন্তু রয়েছে, মানে এখানে কিন্তু 12খানা জিনিস আমার চেঞ্জ হয়েছে, ছোট বড় করে ফিটিং টিটিং হেন তেন। বাট এখানে কিন্তু পুরো প্রাইস দেওয়া রয়েছে কোন জিনিসের কী খরচ পড়েছে। বাট এই যে লাইট রয়েছে, লাইটের কিন্তু খরচটা একটু বেশি পড়েছে, 3770 টাকা এখানে দেখাচ্ছে। আমি টোটাল বলছি কত খরচ পড়েছে আর কত আমায় দিতে হয়েছে সেই ব্যাপারটা আমি বলবো, এবং বেনিফিট কী আছে সেই ব্যাপারটাও বলবো। এখানে কিন্তু যাবতীয় ডিটেল দেওয়া রয়েছে, টোটাল কত হয়েছে। আর এই যে টোটালটা কিন্তু এখানে দেওয়া রয়েছে 8509 টাকা, এটা কিন্তু টোটাল খরচ হয়েছে। এবার আমাকে কত দিতে হয়েছে সেই ব্যাপারটা বলি, শুনলে হয়তো অবাক হয়ে যাবে তোমরা। সেটা হচ্ছে আমাকে দিতে হয়েছে কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল 397 টাকা, মানে 8000 সামথিং খরচা হয়েছে। আমাকে টোটাল পে করতে হয়েছে, রাউন্ড করা আছে 397 টাকা কিন্তু পে করতে হয়েছে। এবার এটা কেন হয়েছে বা এত কম কেন নিল সেই ব্যাপারটা বলি। দেখুন, আমরা যারা বাইক কিনতে যাই, বাইক কিনতে গেলে কিন্তু 5 বছরের ইন্স্যুরেন্স হয়। এখন বাইক যেখানে কিনতে যাচ্ছি শোরুমে, সেখান থেকে কিন্তু ইন্স্যুরেন্স করে দেওয়া হয়। তো 5 বছরের ইন্স্যুরেন্স থাকে। প্রথম বছরটা ফার্স্ট পার্টি আর বাকি 4 বছরটা কিন্তু থার্ড পার্টি থাকে। এবার ফার্স্ট পার্টির মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেখানে যদি বাম্পার টু বাম্পার থাকে তাহলে কিন্তু যে ইন্স্যুরেন্স কোম্পানি 95% কভার করে দেয়। তার মানে দেখতে গেলে আমার যে এই ব্যাপারটা হয়েছে 8000 টাকা খরচ হয়েছে, যেহেতু আমার অ্যাক্সিডেন্টটা খুব ভয়ানক ছিল না তাই খরচটাও খুব বেশি হয়নি, 8000 সামথিং হয়েছিল। বাট যেহেতু আমার বাম্পার টু বাম্পার করা ছিল তার জন্য মাত্র দিতে হয়েছিল 397 টাকা, এই দামের মধ্যে হয়ে গেছে। যদি এটা বাম্পার টু বাম্পার না থাকতো তাহলে হয়তো আমাকে অনেক টাকাই পে করতে হতো। আপনারা যখনই ইন্স্যুরেন্স করাতে যাবেন তখন কিন্তু জিজ্ঞাসা করে নেবেন যে বাম্পার টু বাম্পার করা আছে কি না। এই জিনিসটা না থাকলে কিন্তু অনেক সময় অনেকটা টাকা পে করতে হতে পারে, এবং বাম্পার টু বাম্পার আছে কি না সেই ব্যাপারটা দেখার জন্য কিন্তু, বা অনেকে বুঝতে পারে না যে বাম্পার টু বাম্পার কী করে বুঝবো। আমিও অ্যাকচুয়ালি জানতাম না, যেহেতু ফার্স্ট টাইম বাইক কিনতে গিয়েছিলাম। তো বাম্পার টু বাম্পার কী করে বুঝবো ওরা আমাকে দেখিয়ে দিয়েছিল, যে ইন্স্যুরেন্স ফর্মটা হয় সেটা দিয়েছিল। আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদেরও সুবিধা হয়। তো যখনই ইন্স্যুরেন্স করাতে যাবেন তখনই কিন্তু জিজ্ঞাসা করে নেবেন আমারও কি বাম্পার টু বাম্পার হচ্ছে, বা যাবতীয় ডিটেলগুলো আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নেবেন। যেহেতু আমার হন্ডা শোরুম থেকেই ওরা মানে ইন্স্যুরেন্সের করে দিয়েছিল, আমি বাজাজের করেছিলাম, মানে বাজাজ থেকেই করে দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু দেখুন ডিটেলসে দেওয়া রয়েছে, মানে ফার্স্ট পার্টি থার্ড পার্টি যে ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে। বাট আপনারা বুঝবেন কি করে যে আপনাদের এই ইন্স্যুরেন্সটা বাম্পার টু বাম্পার? আমিও বুঝতে পারিনি, যেহেতু ফার্স্ট টাইম কিনতে গিয়েছিলাম। তো আমাকে বলা হয়েছিল, এখানে দেখুন দেওয়া রয়েছে, আমি দেখাচ্ছি কোথায় গেল, হ্যাঁ, সাবজেক্ট টু ওয়ারেন্টিস, এই যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এইখানে দেখুন ভিনচেল রিপ্লেসমেন্ট অ্যাডভান্টেজ অ্যান্ড প্ল্যান ডিসক্রিপশান, এই যে কি এটা ডিসক্রিপশান না কি সিল্ড দেওয়া, ভিনচেল রিপ্লেসমেন্ট অ্যাডভান্টেজ, এই যে লেখাটা রয়েছে এই জায়গাটা, এটা যদি আপনাদের থাকে তাহলে ভাববেন যে বাম্পার টু বাম্পার করা আছে। আমাকে সেরকমভাবে বোঝানো হয়েছিল। তো 90 থেকে 95% কিন্তু ওরা কভারেজ করে দেবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, সেটা আমি বলে রাখি। সেটা হলো যে যখন আমি 300 সামথিং পে করেছিলাম সেই বিলটা আমায় দিয়েছিল, বাট এর যে বাইকের যে টোটাল ইন্স্যুরেন্সে 8000 সামথিং বিল হয়েছিল সেটা কিন্তু আমি পাইনি। তারপর আমি বলতে, হয়তো ওরা ভুলে গিয়েছিল বলতে, কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল। তো আপনাদের যদি এরকম সিচুয়েশন হয়, আপনারা যেটা পে করছেন সেই বিলটা হয়তো দিল, বাট যেটা ইন্স্যুরেন্সে যে ক্লেম হয়েছে, যে কস্টিং পড়েছে সেই বিলটা হয়তো দিল না বা দিতে ভুলে গেল, আপনারা অবশ্যই কিন্তু মনে করে চেয়ে নেবেন। এবার এটা কি দরকার মানে হয়তো দরকার নাও হতে পারে, হতেও পারে, বাট রেখে দেবেন যে টোটাল আমার কত কস্টিং পড়েছে সেই ইনভয়েস বা সেই বিলটা কিন্তু অবশ্যই আপনারা চেয়ে নেবেন। আপনারা যেটা পে করছেন সেটাও দিচ্ছে, বাট এটাও কিন্তু চেয়ে নেবেন, যেটা ইন্স্যুরেন্সে ক্লেম করার সময় যে যত কস্টিং পড়েছে সেই বিলটাও। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।